আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছে আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ, তদন্ত চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে আন্তর্জাতিক মিডিয়ার তথ্য সঠিক নয় বললেন পররাষ্ট্র উপদেষ্টা। বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক। ২রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ২৭ লাখ নাগরিক নিবন্ধিত না হয় বাড়ি বাড়ি গিয়ে হবে ভোটার তথ্য সংগ্রহ। ক্ষমতায় যেতে জনগণের আস্থা অর্জনে তারেক রহমানের তাগিদ। মামলা নিষ্পত্তি শেষে তারেক দ্রুত দেশে ফিরবেন বলে বিএনপি নেতাদের আশা। 15 আগস্ট জাতীয় শোক দিবসে ছুটি ঘোষণা করে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত। জয় বাংলা জাতীয় স্লোগানের রায় বাতিলের আবেদন। এবং ওডিআই সিরিজে প্রথম হোয়াইট ওয়াশ করা সাফল্য পেল বাংলাদেশ নারী দল। তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে 7 উইকেটে হারাল টিম টাইগ্রাস। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবার নিয়ে যাচ্ছে বিস্তারিত আয়োজনে। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করে অবিলম্বে এই ঘটনা তদন্ত চেয়েছে বাংলাদেশ। এক বিবৃতিতে ভারত সরকারের কাছে একথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিষয়ে বিএনপি মহাসচিব বলেছেন, এমন বক্তব্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর হুমকি স্বরূপ। রিয়াজ ইসলামের রিপোর্ট। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে আগরতলা সার্কিট হাউসের সামনে বিক্ষোভ সমাবেশ করে আগরতলার হিন্দুবাদী সংগঠন হিন্দু সংগ্রাম সমিতি। পরে বাংলাদেশ সহকারী হাইকমিশনে প্রবেশ করে জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলেন বিক্ষুব্ধ সদস্যরা। ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেন তারা। প্রতিবাদ জানিয়ে ভারত সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে জানানো হয়, এই ঘটনা 1961 সালের ভিয়েনা কনভেনশনকে লঙ্ঘন করেছে। সহকারী হাইকমিশনের সদস্যরা নিরাপত্তাহীনতায় বলেও বিবৃতিতে জানানো হয়। আগরতলার ঘটনাটিকে খুবই দুঃখজনক উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশন এবং বাংলাদেশের অন্য ডেপুটি বা সহকারী হাইকমিশনের নিরাপত্তা জোরদারে ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো আহ্বান জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন, অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব। মমতা যে চুক্তি করেছেন বাংলাদেশে শান্তি বাহিনী প্রেরণের, এটা সম্পূর্ণভাবে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি একটি হুমকি স্বরূপ। এবং আমরা মনে করি এই বক্তব্যের মধ্য দিয়ে ভারতের নেতৃবর্গের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হওয়ার, বিপন্ন হওয়ার যে অলীক কাহিনী ভারতের মিডিয়াগুলোতে প্রকাশিত হচ্ছে, তা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে তার নিজস্ব বক্তব্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ। সে সময় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে হাইকমিশনে হামলা ভাঙচুরের ঘটনায় দিল্লিকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন পরিষদের নেতারা।
পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেছেন, ভারত বাংলাদেশ নিয়ে খেললে তারা সেভেন সিস্টার্স নিয়ে খেলবে। রাজু ভাস্কর্যের সামনে সমাবেশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে সাধারণ শিক্ষার্থীরা এসে যোগ দেন। অংশ নেন জগন্নাথ হলের শিক্ষার্থীরাও। তারা ভিসা বন্ধ করে দিবে, চিকিৎসা বন্ধ করে দিবে, খাবার আমদানি রপ্তানি বন্ধ করে দিবে। আমরা বাংলাদেশের মানুষ যদি না খেয়েও মরে যাই, আমরা দেশকে আপনাদের কাছে বিক্রি করব। আপনারা বাংলাদেশকে নিয়ে খেলবেন, আমরা সেভেন সিস্টারকে নিয়ে খেলব। এই গণহত্যাকারীদেরকে যেই দেশ আশ্রয় দিয়েছে, এই যেই দেশ বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করে, সেই দেশের সাথে কখনোই বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিশেষ গোষ্ঠী গ্লোবাল ক্যাম্পেইন চালাচ্ছে উল্লেখ করে তারা সর্বশক্তি নিয়োগ করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশে দায়িত্বরত বিদেশি কূটনীতিক ও দাতা সংস্থার প্রতিনিধিদের নিয়ে মতবিনিময়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে যে তথ্য মিডিয়াতে ছড়ানো হচ্ছে তা সত্য নয়। বিস্তারিত মইনুল হোসেনের রিপোর্টে। সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার, ইস্কন ইস্যুতে বিতর্ক সহ দেশের বিভিন্ন ঘটনাবলী নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করতে কূটনীতিকদের সাথে বৈঠকে বসে সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এই বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউএর কূটনীতিক ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের তথ্য নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিভিন্ন মহল বিভ্রান্তি ও অপপ্রচার চালাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে আমাদের সমাজের অংশ এবং সরকার এটা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। কোনো মানুষ তার ধর্মীয় বা সাম্প্রদায়িক পরিচয়ের কারণে নিগৃহীত হবে না, এটা আমরা অবশ্যই নিশ্চিত করব। এবং আমরা এটাও বলেছি যে সরকার আছে তারা এক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে গত প্রায় 4 মাস সময় যেটা পার হয়ে গেছে। এর মধ্যে বাংলাদেশ খুব একটা সাম্প্রদায়িক খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টির অভ্যন্তরীণ এবং দেশের বাইরে প্রচেষ্টা আছে। আমরা সেই প্রচেষ্টাটা যাতে সফল না হয় সেই চেষ্টা করছি। বাংলাদেশ নিয়ে মমতা ব্যানার্জির মন্তব্য নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি ঠিক বুঝতে পারছি না। এটা তার জন্য খুব সঠিক পদক্ষেপ না রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন। আমি মনে করি এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়তো সহায়ক হবে না। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টা বলেন, তার গ্রেপ্তার এবং আইনি প্রক্রিয়া নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে কূটনীতিকদের। থ্যাংক ইউ। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। আগামী 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে ভোটার হওয়ার যোগ্য প্রায় 25 থেকে 27 লাখ নাগরিক নিবন্ধিত হননি উল্লেখ করে কমিশন জানিয়েছে, আগামী বছরের 2রা মার্চের পর থেকে বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করা হবে। নাজিব বেগের রিপোর্ট। নতুন ভোটার হিসেবে যুক্ত হওয়ার জন্য নির্বাচন কমিশনের সংগ্রহে 17 লাখ নাগরিকের তথ্য রয়েছে। এই নাগরিকরা 2025 সালের 1 জানুয়ারি ভোটার তালিকায় যুক্ত হবেন। তবে নির্বাচন কমিশন বলছে, পরিসংখ্যান অনুযায়ী নতুন ভোটার হিসেবে আরও অনেক নাগরিকের যুক্ত হওয়ার কথা থাকলেও তারা নিবন্ধিত হননি। নবগঠিত নির্বাচন কমিশনের প্রথম সভা শেষে জানানো হয়, নিবন্ধিত না হওয়া সহ নতুন ভোটার হওয়ার যোগ্যদের তালিকা করতে 2রা মার্চের পর থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কমিশন। আমরা দেখতে পাচ্ছি 27 থেকে 28 লক্ষ ভোটার, আমাদের ধারণা এটা কম বেশি হতে পারে, যারা নিবন্ধিত হন নাই কিন্তু এলিজিবল। যারা বাদ পড়লো আমরা চাই যে তারা আমাদের ভোটার তালিকায় সন্নিবেশিত হোক। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব। এই বাদ পড়া ভোটাররা ছাড়াও আমরা 2025 সালে যারা ভোটার হবেন, অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন তাদের তথ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। তিনি জানান, পরিপূর্ণ ও বিতর্কমুক্ত ভোটার তালিকা করতে চায় নির্বাচন কমিশন। মৃত যে ইয়েরা ছিলেন পুরনো ভোটার, তাদেরকে বাদ দেওয়াটা সহজ হবে। কোথাও কোনো ডুপ্লিকেশন থাকলে বা অপরাপর কোনো ধরনের ডিসক্রিপেন্সি থাকলে সেগুলো আমরা হয়তো কাটিয়ে উঠতে পারবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা শুদ্ধ এবং পূর্ণাঙ্গ তালিকা। সভায় 4 কমিশনারের নেতৃত্বে
আলাদা 4টি কমিটি করা হয়। তবে জাতীয় সংসদের সীমানা নির্ধারণের আপত্তিগুলো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। দেশে ব্যবসা বাণিজ্য সহজ করতে অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ সংস্কার করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সার্ককে কার্যকর করতে সংস্থাটির সচিবালয়কে নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে ব্যবসা বাণিজ্য সংস্কার নিয়ে কথা বলেন তিনি। রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সুইডিশ বিনিয়োগকে আরও উৎসাহিত করে। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সার্কের মহাসচিব গোলাম সারওয়ার। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার জন্য সার্ককে কার্যকর করতে সংস্থাটির সচিবালয়কে নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, সার্ককে পুনরুজ্জীবিত করতে পারলে পুরো অঞ্চলের মানুষ লাভবান হবে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে গভর্নিং বডি মূল শিল্প পার্কটিকে সরাসরি বিদেশি বিনিয়োগ কেন্দ্রে পরিণত করতে এর বন্ড লাইসেন্সিং পদ্ধতি সহজ করার সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ 9 বছর পর কোনো রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে কেএপিজেড গভর্নিং বডির এটি প্রথম বৈঠক। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনে যে নির্বাচন আসছে তা সহজ হবে না। খুলনায় বিভাগীয় কর্মশালায় অনলাইনে যোগ দিয়ে তিনি বলেন, গত 3 মাসে যারা ভুল করেছে তাদের সঠিক পথে আনতে হবে। অনেকেই মনে করছে বিএনপি ক্ষমতায় চলে এসেছে, এটা ঠিক নয়। ক্ষমতায় যেতে হলে জনগণের আস্থা অর্জন করতে হবে। রাহুল রায় রিপোর্ট। রাষ্ট্র সংস্কারের জন্য 2 বছর আগে দেয়া 31 দফা প্রস্তাব সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে বিভাগীয় কর্মশালা করছে বিএনপি। খুলনা ও ময়মনসিংহ বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির সর্বস্তরের নেতারা অংশ নেন। অনলাইনে লন্ডন থেকে যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিছু কিছু সহকর্মীর মধ্যে ঢুকে গেছে এমন একটা ভাব যে আমরা ক্ষমতায় বোধহয় চলে যাচ্ছি বা চলে গিয়েছি। আপনাদের সকলকে আমি দৃঢ়ভাবে বলবো, আমরা ক্ষমতায় যাইনি। আমরা ক্ষমতায় যাব কিনা আমরা জানি না। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো। জনগণের সমর্থন যদি আদায় করতে হয়, আগামী দিনের আমাদের সকল কিছু এমন হতে হবে যাতে জনগণের সমর্থন আপনার প্রতি থাকে, যাতে জনগণের সমর্থন দলের প্রতি থাকে। আগামী নির্বাচনকে সামনে রেখে জনগণের আস্থা অর্জনের কথা বলেন তিনি। হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে, তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনে থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে, অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে। কারণ 20 বছর আগের যখন মানুষ নির্ভয়ে কম বেশি নির্ভয়ে ভোট দিতে পারত, আপনি যদি সেই 2001-এর নির্বাচন ধরে থাকেন, সেই সময় থেকে মানুষের চিন্তাধারা পরিবর্তন হয়েছে, মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে। মানুষ এখন অনেক অনেক সচেতন। আমরা যদি কেউ কোনো বিগত 3-4 মাসে ভুল করেও থাকি, আপনার আশেপাশের নেতাকর্মীরা যদি কেউ ভুল করে থাকে, প্রিয় সহকর্মীবৃন্দ, একজন নেতা হিসাবে আপনার এটি অবশ্যই অবশ্যই দায়িত্ব তাদেরকে সঠিক পথে নিয়ে আসা, তাদেরকে সচেতন করা, তাদেরকে সতর্ক রাখা। কোন একটি রাজনৈতিক দল গোপনে কাজ করে, নেতাকর্মীদের এমন অভিযোগ না করে সবাইকে মানুষের আস্থা অর্জনে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। যে অমুক একটি দল আছে, তারা তো এই কাজ করে যাচ্ছে, ভাই কমপ্লেন করেন কেন? ওরা যদি এই কাজ করে যাচ্ছে, ভিতরে ভিতরে এই কাজ করে যাচ্ছে, তো আপনি কেন করতে পারছেন না এই কাজ? আপনাকে আপনার দলের পক্ষে পরিকল্পনা নিতে হবে, আপনাকেও কাজ করতে হবে, কমপ্লেন করা চলবে না। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বাকি মামলাগুলো নিষ্পত্তি শেষে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই দেশে ফিরে আসবেন বলে আশা করছেন বিএনপি নেতারা। আগামী বছর জাতীয় নির্বাচন হলে তার নেতৃত্বে নির্বাচনে যাওয়া আশা তাদের। অর্থনীতি শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলেছে, শেখ হাসিনা শাসনামলে 1.5 দশকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ছিলেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। ব্রিফিংয়ে কমিটির সদস্যরা বলেছেন, সরকারের স্বৈরচারী হওয়ার পেছনে আমলাদের অবদান ক্ষমতাসীন দলটির রাজনীতিকদের চেয়ে কম ছিল না। স্বৈরাচারী শাসন ব্যবস্থার ভয়ে উন্নয়ন সহযোগীদের অনেকেই সরকারের চাপিয়ে দেওয়া উন্নয়নের বয়ানকে বৈধতা দিতে বাধ্য হয়েছেন বলেও মন্তব্য করেন তারা। ব্রিসবেনে আছে রিপোর্ট। রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে রিপোর্ট জমা দিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যরা। নির্ধারিত 90 দিনের মধ্যেই 400 পৃষ্ঠার এই দলিলটি তৈরি হয়েছে।
সর্বোচ্চ 1.5 মাসের মধ্যে ছোটখাটো সংশোধন শেষে রিপোর্টটি বই আকারে প্রকাশ হবে বলে জানান কমিটি প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। কে বেশি দুর্নীতিবাদ, রাজনীতিবিদ, ব্যবসায়ী নাকি আমরা? আমি উত্তর বদল হতে দেখেছি। প্রথম দিকে এটা ছিল রাজনীতিবিদ বলতো, তারপরে ব্যবসায়ী বলতো, কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে বেশি সবাই মিলে আমলার কথা বলেছে। দেবপ্রিয় বলেন, দুর্নীতির মাধ্যমে টাকা পাচারের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে ব্যাংক খাত, এরপর অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি এবং তথ্য প্রযুক্তি খাত। ক্রনিক ক্যাপিটালিজমকে বলতাম না, চামচা পুঁজিবাদ। তো চামচা পুঁজিবাদের থেকে কিভাবে চোরতন্ত্রে চলে গেল। রাজনৈতিক গোষ্ঠী, একটি আমলা গোষ্ঠী, এবং আমলা যখন বলি আমরা তখন উর্দি পড়া এবং উর্দি ছাড়া দুটোর কথাই বলছি, এবং এর সাথে আপনার রাজনীতিবিদ, আপনার ব্যবসায়ী এবং আমলা, এই 3 সহযোগ সৃষ্টি করা হলো। আপনারা যদি জিজ্ঞেস করেন এটার উৎস কোথায়, যে এই 3টি নির্বাচন হয়েছে, এই 3টি নির্বাচন এইটার বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্র। শ্বেতপত্র কমিটির সংখ্যা আগামী 6 মাস অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ থেকে উত্তরণে সরকারকে একটি মধ্যমেয়াদী নীতি প্রণয়নের পরামর্শ তাদের। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। 15 আগস্ট জাতীয় শোক দিবসে ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেয়ার রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। 2009 সালের 15 আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করেন হাইকোর্ট। এরপর থেকে দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন হচ্ছিল। এবছরে 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। 13 আগস্ট এবছরে 15 আগস্টের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ও বাতিল চেয়েছে রাষ্ট্রপক্ষ। এ নিয়ে রোববার আপিল বিভাগে শুনানি হবে। 15 আগস্টকে জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল একটি রায়ের মাধ্যমে। তো সরকার পক্ষ মনে করেছে যে এটি সম্পূর্ণভাবে যে সময়কার যে গভর্নমেন্ট থাকবে তাদের এটা একটা পলিটিক্যাল কোয়েশ্চেন, তো সেইটার বিরুদ্ধে আপিল করা হয়েছিল এবং আমাদের আপিলের লিভের শুনানি করে রায়টাকে স্থগিত করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে এটা শুনানির জন্য আসবে। কর্মসংস্থান সৃষ্টিতে প্রায় 5 লাখ শূন্য সরকারি পদে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এসব পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। পরিসংখ্যান বলছে, দেশে বর্তমানে সরকারি চাকরিতে শূন্য পদ আছে 4,73,001টি। সবচেয়ে বেশি শূন্য পদের সংখ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পিএসসির বাইরেও দপ্তর, সংস্থা, কর্পোরেশন ও কোম্পানির এই পদগুলো দীর্ঘদিন ধরেই শূন্য। শূন্য পদ পূরণে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, আগামী 15 কার্যদিবসের মধ্যে তা জানাতে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। যার যদি একটা পদও থাকে অথবা 100,000 এই লোক নেওয়ার প্রসেস শুরু করতে হবে। কি কি শর্তে কারা যোগদান করবে এগুলো ঠিক থাকলে তাও বিজ্ঞাপন যাবে, মিনিমাম 1 মাস বাছাই হবে কোনটা ভ্যালিড, তারপরে আপনি কী সিস্টেমে নেবেন, লিখিত, মৌখিক অথবা আরও কোনো স্ট্যান্ডার্ড ফলো করবেন কিনা। 200 থেকে 100 করার প্রস্তাব করা হয়েছে ভাইবার নাম্বার, কারণ ডিসক্রিপেন্সিটা এই জায়গায় হয়। যাকে নিতে চায় তাকে 180, 190, আর যাকে নিতে চায় না 40। সরকারি, স্বায়ত্তশাসিত ও ব্যাংকের চাকরিতে আবেদন ফি অর্ধেকে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পিএসসি যেটা করেছে 700 টাকা যেটা ছিল, আমরা একটা অনুরোধ করেছিলাম দেখি তার চেয়েও কমেছে, সেটা করছে 350 টাকা। প্রতিবন্ধী যারা তাদের ছিল 100 টাকা, ওইটা করছে 50 টাকা। সব সেক্টরে ইনক্লুডিং ব্যাংক, আমরা যেগুলো সরকারি আছে সেগুলো হলো নির্দেশনা, আর যেগুলো আধা সরকারি অথবা এক্সটেনশন সেখানে আমাদের অনুরোধ থাকবে। শূন্য পদগুলো পূরণ হলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে। এতে সমাজে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন জনপ্রশাসন সচিব। ইকোনমিতে ভেলোসিটি বাড়বে, টাকার সার্কুলেশন বাড়বে, এতে অটোমেটিকই জিনিসের দামপত্র অথবা মানুষের পারচেজিং পাওয়ারটা বাড়বে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3rd টার্মিনাল চালু হতে আরও 1 বছর লাগবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ।
এই টার্মিনাল নির্মাণে কেন অস্বাভাবিক বেশি ব্যয় হয়েছে এ নিয়ে তদন্ত করা হবে বলেও জানান বিমান উপদেষ্টা। চকর মালিথার রিপোর্ট। এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ATJFB'র উদ্যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে গোল টেবিল আলোচনা। এভিয়েশন সেক্টরের অংশীজনরা তাদের সমস্যা এবং প্রত্যাশার কথা তুলে ধরেন আলোচনায়। এটাকে আমরা কতটুকু জাস্টিফাই করতে পারবো আমাদের দেশের এই এভিয়েশন যে গ্রোথ হচ্ছে এটাকে ক্যাটার করার জন্য আমাদের এই থার্ড টার্মিনাল কতটুকু আমাদের কাজে আসবে। দেখেন আমরা শীতকাল আসছে, অনেক পাখি কিন্তু জাহাঙ্গীরনগরে এসে জড়ো হতো, আমরা কিন্তু ইনভাইট করি নাই, বিকজ একটা পরিবেশ ক্রিয়েট করা আছে ওখানে। আপনি পরিবেশটা ক্রিয়েট করে দেন, আমরা চেঞ্জ হয়ে যাই, তাইলেই কিন্তু এয়ারপোর্টটা সাকসেসফুল হবে। যে কোনো সিদ্ধান্ত যদি নেয়ার হয়, আমার অনুরোধ থাকবে যারাই এই অথরিটিতে থাকবেন, যেই অথরিটি বি সিভিল এভিয়েশন অর মিনিস্ট্রি, মোকাট অথবা ইভেন উপদেষ্টার অফিস থেকেও স্টেক হোল্ডারদের যেন সাথে নিয়ে কথা বলা হয়। যে স্টেক হোল্ডারদের বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নিয়েন না, ওটা কখনোই ফলপ্রসূ হয় না। অভিযোগ খণ্ডন করে বিভিন্ন সম্ভাবনার কথা জানায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। Each and every point that came from the aviation operators we have actually discussed, so I am not going to squarely talk each and every point because they already know, and it is going to come in pen and white and black in paper, so that paper we are going to forward. বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন উপদেষ্টা থার্ড টার্মিনাল নিয়ে সরকারের পরিকল্পনার বিষয়ে জানান। 11 মাস 12 মাস পরে আবার থার্ড টার্মিনাল অপারেটিভ হবে, অর্থাৎ আমি বছরটা বলবো না, মাসটা বলবো না, আমি হিসেব করলাম 360 দিন, 364 দিন। এটাকে যদি ঘন্টায় নিয়ে আসি, আমার চেষ্টা হবে আপনাদেরকে সঙ্গে নিয়ে ঘন্টার হিসাবে কাজ করা, যাতে আমরা প্রত্যেকে ত্বরান্বিতভাবে এই কাজগুলো করতে পারি। আলোচনায় থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং বিমানকে দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন অংশীজনরা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। হাতে পায়ে গুলি লাগা কিংবা স্প্রিন্টারে ক্ষতবিক্ষত শরীর নিয়ে 4 মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতরা, তারা যাতে দ্রুত ও স্বাভাবিক জীবনে ফিরতে পারেন সেজন্য কাজ করছেন ছাত্র প্রতিনিধিরা। বিভিন্ন হাসপাতাল ঘুরে জুলাই অভ্যুত্থানে আহতদের অবস্থা নিয়ে লায়লা নওশিনের ধারাবাহিক প্রতিবেদনের 9ম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন মামুনুর রশিদ। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের এইচএসসির ছাত্র আব্দুল্লাহ আহমেদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলার সময় 4 আগস্ট মিরপুর 10 নম্বরে পুলিশের গাড়ি উঠে যায় তার উপর। প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন। রাজধানী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে চিকিৎসাধীন আব্দুল্লাহর অপেক্ষা স্বাভাবিক জীবনে ফেরার। 4 আগস্টে তো স্টুডেন্ট অনেক ছিল, মিরপুর 10 নম্বরে পুরো গোল চত্বর ভরা স্টুডেন্টরা ছিল, আর সাথে ছাত্রলীগ নেতা আর পুলিশরাও ছিল। তো এক পর্যায়ে ছাত্রলীগ নেতারা যখন পুলিশ স্টুডেন্টের উপর হামলা করে, তখন স্টুডেন্টের ট্রিগার্ড হয়ে পাল্টা আক্রমণ করে। তো পাল্টা আক্রমণ যখন করে, তখন পুলিশরা বুঝতে পারছে যে তারা আর পারবে না আমাদের সাথে। তখন তাদের যে জিপগুলো ছিল সেগুলো নিয়ে ফুল স্পিডে রিভার্সে নেয়। আমি যখন পিছনে ছিলাম তখন আমার পায়ের উপর দিয়ে উঠাই দেয়। তো আমার থাই থেকে একদম নিচ পর্যন্ত পুরোটা ভেঙে যায়। দুর্নীতিমুক্ত বাংলাদেশ থাকুক, যারা আহত হয়েছে তাদের বেটার ট্রিটমেন্ট দেওয়া হোক, প্রয়োজন দেশে বাইরে নেওয়া হোক, যারা চাকরিজীবী ছিল তাদের চাকরি দেওয়া হোক, পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। আহতদের সুচিকিৎসা নিশ্চিতে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র বিষয়ক উপকমিটি। 989 জনকে অ্যাপ্রক্সিমেটলি ট্রিটমেন্ট দেওয়া হয়, বাট আমরা চেষ্টা করছি হার্ড অ্যান্ড সোল যে প্রত্যেকটা রোগী যেন, এক্সিস্টিং যারা রোগী আছে গণ অভ্যুত্থানে, প্রত্যেকটা রোগী যেন স্বতঃস্ফূর্তভাবে চিকিৎসাটা পায়। ভেঙে চুরমার হওয়া হাত পা, শরীর ভর্তি স্প্রিন্টার সহ জুলাই গণ অভ্যুত্থানে আহতরা যেন ত্যাগের যথার্থ মর্যাদা পান, এমনটাই প্রত্যাশা তাদের স্বজনদের। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবারে স্পোর্টস। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ড 60 জনকে খালাস দিয়েছেন আদালত। সোমবার গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক আহমেদ শাহরিয়ার তারেক এই আদেশ দেন। 2015 সালে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় ওই এলাকার মোহাম্মদ হোসেন আলীকে প্রধান আসামি করে 41 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 20 জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে জয়দেবপুর থানা পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে তারেক রহমানের নাম সংযুক্ত করে মোট 60 জনের নামে আদালতে চার্জশিট দাখিল করলে আদালত তা গ্রহণ করেন। মামলাটি দীর্ঘ শুনানি শেষে মিথ্যা প্রমাণিত হওয়ায় তারেক রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। আর বিরতি প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, ব্যবসা করাটাকে ডার্টি ড্যান্স বানিয়ে ফেলেছিল গত সরকার। বিদেশি বিনিয়োগ নিয়ে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ অ্যামচ্যামের গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন তিনি। উপদেষ্টা বিদেশি বিনিয়োগকারীদের আশ্বাস দেন, যে কোনো দরপত্রে অংশ নিতে এখন আর কে মন্ত্রী কে সচিব তা জানতে হবে না, কমিশনও দিতে হবে না। সাবেক মার্কিন রাষ্ট্রদূত, বর্তমানে দেশটির অন্যতম বড় কোম্পানি এক্সিলারেট এনার্জির উপদেষ্টা পিটার হাস বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে তাদের আশা স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। আলোচনায় বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। Doing business with government became a synonym for dirty dancing. So that's what we are trying to do here. We are trying to create an ecosystem for doing business for local business. Why would a foreign investor would invest in a place where local investors hesitate to invest? বাংলাদেশের জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গত 15 বছরে জাতি জিম্মি দশায় ছিল। মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, দেশের টাকা বিদেশে পাচার হয়েছে, শাসকরা নিজে নিজেই শাসক হয়েছে। সোমবার মাদারীপুরে এক পথসভায় জামাতের আমির এসব কথা বলেন। তিনি বলেন, ইসলামের ভিত্তিতে দেশ পরিচালিত হলে কেউ ঘুষ খাবে না, কেউ দুর্নীতি করতে পারবে না। এ সময় মাদারীপুর জেলা জামাতের নেতাকর্মী ও ছাত্র শিবিরের নেতাকর্মী সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। ইসলামের ভিত্তিতে যদি দেশটাকে পরিচালিত করতে পারি, তাহলে এই দেশে কেউ ঘুষ খাওয়ার সাহস করবে না, কেউ দুর্নীতি করবে না, কেউ মা বোনদের ইজ্জত নষ্ট করার এবং মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। বিচারকের আসনে বসে কেউ ঘুষ খাবে না, মানুষ ন্যায় বিচার পাবে। যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, সেই সমাজে আল্লাহর রহমত বর্ষণ হয়। আর যেই সমাজের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত থাকে অথবা মানুষ অন্যায়কে নীরবে হজম করে, সেই সমাজ থেকে আল্লাহ তাআলা তার রহমত উঠিয়ে নেন। এবারে নিটোলটাটা আন্তর্জাতিক সংবাদ। হেজবুল্লাহর সাথে ইসরায়েলের 7 দিনের যুদ্ধবিরতি চুক্তি হলেও তা লঙ্ঘন করছে ইসরায়েলি সেনারা। এর মধ্যে গাজা যুদ্ধবিরতি চুক্তির আলোচনা করতে আবারও কায়রো গেছেন হামাস প্রতিনিধিরা। সিরিয়া আলেপ্পো শহর দখলে নিয়েছে বিদ্রোহীরা। তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়েছে দেশটির সরকার সমর্থিত রাশিয়ার সেনারাও। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। বিস্তারিত সুব্রত গায়নের রিপোর্টে। লেবাননে 7 দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার 4 দিনের মাথায়ও ইসরায়েলি সেনারা তা লঙ্ঘন করছে। সেনা প্রত্যাহার করার কথা থাকলেও তা পুরোপুরি না করে বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে তারা। এমনকি গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 2 জন নিহত হয়েছে। ইসরায়েল হিজবুল্লাহর হামলা পাল্টা হামলার মুখে যুদ্ধবিরতি চুক্তি হলেও এখনও থমকে আছে গাজায় যুদ্ধবিরতি চুক্তি। কয়েক দফা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করলেও তা ভেস্তে গেছে। এবার আবারও যুদ্ধবিরতির আলোচনা করতে কায়রোতে গেছেন হামাস প্রতিনিধিরা। তাই অনেক হতাশার মাঝেও আশার আলো দেখছে গাজাবাসী। গাজায় জিম্মি থাকা এক আমেরিকান ইসরায়েলির একটি ভিডিও প্রকাশ করেছে হামাসের সশস্ত্র শাখা। তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে তা যাচাই করা যায়নি। ভিডিওতে দেখা যায় ওই জিম্মি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ইংরেজিতে কিছু বলছেন। অন্যদিকে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে হিব্রুতেও কথা বলছেন। এদিকে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল সাম আলেপ্পো শহর দখলে নেওয়ার পর তাদের ওপর হামলা চালাচ্ছে দেশটির সরকার সমর্থিত রাশিয়ার সেনারা। বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য মতে গত বুধবার থেকে এখন পর্যন্ত সিরিয়ার 48 জন বেসামরিক নাগরিক সহ 37 জন মারা গেছে। সুব্রত গাইন, চ্যানেল আই। এবার আইসক্রিন সাংস্কৃতিক সংবাদ।
সিনেমা হল মাতিয়ে এবার আইস্ক্রিনে আসছে কুসুম শিকদারের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মাণ করা চলচ্চিত্র শরতের জবা। 12 ডিসেম্বর দুপুর 3টায় আইস্ক্রিনে প্রদর্শিত হবে ছবিটি। সাবস্ক্রিপশন না থাকলেও মাত্র 20 টাকায় দর্শকরা চলচ্চিত্রটা দেখতে পারবেন। লায়লা নওশিনের রিপোর্ট। রহস্যময় এক নারীর গল্প নিয়ে মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র শরতের জবা প্রেক্ষাগৃহে আসে চলতি বছরের 11 অক্টোবর। মুক্তির পর জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদারের গল্প ও পরিচালনার চলচ্চিত্রটি দর্শক মহলে বেশ সাড়া ফেলে। আপনি নিশ্চয়ই জবা। এবার আরও বড় পরিসরে দর্শকদের কাছে পৌঁছাতে বিনোদনের স্মার্ট দুনিয়া আইস্ক্রিনে আসছে চলচ্চিত্রটি। মৃত মানুষ কিভাবে একটা জীবিত মানুষকে মারবে? ওটিটি প্ল্যাটফর্মে চলচ্চিত্রটি আসায় ও দর্শকদের কাছে সহজলভ্য হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন চলচ্চিত্রটির পরিচালক ও কলাকুশলীরা। আমার যে প্রত্যাশা ছিল তার থেকে অনেক অনেক বেশি আমি পেয়েছি। আমি অনেক খুশি, আমাদের পুরো টিম খুব খুশি। যারা আসলে হলে গিয়ে দেখতে পারেননি নানা সমস্যার কারণে বা সীমাবদ্ধতার কারণে দেখতে চাইছিলেন, এরকম অনেকেই আমাকে বলেছে যে আপু দেখতে চাচ্ছিলাম কিন্তু দেখতে পারেনি, দেখা হয়নি। তো তাদের জন্য সুসংবাদ যে এখন তারা আইস্ক্রিনে শরতের জবা দেখতে পাবেন 12 ডিসেম্বর থেকে। 12 তারিখে হোপসো আইস্ক্রিনে আমাদের সিনেমা দেখা যাবে। সো সবাই আইস্ক্রিন ডাউনলোড করুক এবং যাদের অলরেডি সাবস্ক্রিপশন আছে তারা তো দেখতেই পারবে, আর যাদের সাবস্ক্রিপশন নেই তারা শুধুমাত্র 20 টাকা ইউজ করে আমাদের সিনেমাটা দেখতে পারবে। শরতের জবা চলচ্চিত্রে অভিনয় করেছেন কুসুম শিকদার, ইয়াশ রোহান, জিতু আহসান, নিদ্রা দে নেহা, শহীদুল আলম সাচ্চু এবং অনেকেই। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও পহরডাঙ্গা পিকচার্সের ব্যানারে চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর এবং কুসুম শিকদার। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবারে কৃষি সংবাদ। নওগাঁ জেলার পত্নীতলার এক কৃষক বিদেশি ফসল কাসাভা চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন। তার সফলতায় অনেকে এখন কাসাভা চাষে আগ্রহী হয়েছেন। এতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। এবারে প্রকৃতি সংবাদ। চাঁদপুরে শহর সংরক্ষণ পুনর্বাসন প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেছেন, প্রকল্পের কাজ শেষ হলে ভাঙন থেকে স্থায়ী রক্ষার পাশাপাশি গতি আসবে ব্যবসা বাণিজ্যেও। নির্ধারিত সময়ের আগেই প্রকল্পের কাজ শেষ করার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। প্রিয় দর্শক, সংবাদের এরপর আবারও নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পরে দর্শক আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পাবনার চলনবিলে পলো, খেয়া, জলসহ নানা রকম সরঞ্জাম নিয়ে মাছ শিকারে হাজারো শৌখিন মানুষের ঢল। দল বেঁধে মাছ শিকারের আয়োজনের নাম বাউত উৎসব। গ্রামীণ ঐতিহ্য হিসেবে দীর্ঘদিন ধরে বছরের পর বছর এই সময় পাবনার চলনবিলে চলে আসছে এই উৎসব। তবে দিন দিন বিল জলাশয়ের আয়তন কমে যাওয়ায় মিলছে না দেশীয় প্রজাতির মাছ। পাবনা থেকে আক্তারুজ্জামান আক্তারের রিপোর্ট। শীতকে উপেক্ষা করে ভোরের আলো ফোটার আগেই বিল পারে ছুটে চলছে শৌখিন মৎস্য শিকারীরা। নিজেদের প্রস্তুত করে মাছ ধরার নানা উপকরণ নিয়ে এভাবেই চলন বিলে উপস্থিত বিভিন্ন জেলার হাজারো মৎস্য শিকারী। দল বেঁধে মাছ ধরার এই আয়োজনে মৎস্য শিকারীদের ডাকা হয় বাউত। তাদের ঘিরেই উৎসবের নামকরণ। কোনো বিলে মাছ না মারলেও রুল বিলের নাম শুনলে আমরা আসি, একটু কষ্ট হলেও আসি। মাছ পাওয়ার না পেটা আনন্দ পাওয়া যায়। অবদার বাঁধ ছিল না, গেট খোলা ছিল, সরাসরি মাছ নতুন মাছ চলে আসছে। আর এখানে বাঁধ হওয়াতে মাছ আর আসে না, গেট আটকেন থাকে, পানি আসে পারে না, মাছও আসে না। গতবার আমি বড় বড় বোয়াল পাইছি 2টা, হ্যাঁ, তারপর বড় গজার পাইছিলাম একটা। একদিকে যেমন কমে আসছে বিল ও জলাশয়, অন্যদিকে প্রভাবশালী ও কারেন্ট জাল, চায়না জালের দৌরাত্মে ঐতিহ্য হারাতে বসেছে গ্রামীণ এই উৎসব। হাজার হাজার মানুষের মধ্যে শতকরা 5 জনে মাছ পাবে না। 20 দিন মাছ মেরে ফেলাইছে, মাছের কোনো এই সংখ্যাই নাই। প্রথমে যখন পানি আসে ওই সময় চায়না জাল দিয়ে সব ছোট ছোট মাছ সব মারি নেয়।
এসে সবচেয়ে বড় সমস্যা। আগের মতো এখন ওই রকম মাছ পায় না। গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে মাছের প্রজনন নষ্ট না করা ও জীববৈচিত্র্য বাঁচাতে পরামর্শ জেলা মৎস্য বিভাগের। দেশীয় মাছ সম্পদ রক্ষার জন্য আমরা বিভিন্নভাবে সচেতনতা সভা করি এবং মানুষকে বোঝানোর চেষ্টা করি। তার পরবর্তীতে আমরা মৎস্য আইন বাস্তবায়ন করার অভিযান এবং মোবাইল কোড আমাদের সবসময় অব্যাহত রেখেছি এবং আমরা এটা সবসময় অব্যাহত রাখবো। গ্রামীণ এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি সংশ্লিষ্টদের। পাবনা থেকে আখতারুজ্জামান আক্তার, চ্যানেল আই। আওয়ামী লীগ সরকার আমলে পাচার হওয়া অর্থ সম্পদ উদ্ধারে টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। এক সংবাদ সম্মেলনে কমিটির নেতারা পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান। কালকে আমাদের সাংবিধানিক যে প্রতিষ্ঠান, সেখানে সংবিধান সংস্কার বিষয়ে আমাদের একটি 69 দফার একটি প্রস্তাবনা আমরা রেডি করেছি। সেটা আমরা আগামীকালকে পেশ করব এবং আমরা শুরু থেকে বলে আসছি 5 তারিখে আমাদের যে সংবিধান রয়েছে সেটা এই গণরায়ের মধ্য দিয়ে পিপলস সভরেন্টি যেটা রয়েছে জনগণের উইলের মধ্য দিয়ে এটা বাতিল হয়ে গিয়েছে। তো সেই প্রস্তাবনা আমরা রেখেছি। এই সংবিধান আমরা এখনও মানি না, ভবিষ্যতেও মানব না, কারণ এই সংবিধান ফেসিবাদের সংবিধান। আমরা সেই বিষয়গুলো আমাদের আগামীকালের কর্মসূচিতে এবং যে প্রস্তাবনা রয়েছে সেখানে আমরা ইঙ্গিতগুলো রেখেছি। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নগরী 32 নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে গিয়ে কথা বলেন। ডাক্তার শাহাদাত হোসেন বলেন, আলিফ হত্যায় সিটি কর্পোরেশনে কোনো পরিচ্ছন্নতা কর্মী জড়িত থাকলে তাকে প্রশাসন গ্রেপ্তার করবে, তবে কোনো নিরীহ কর্মকর্তা কর্মচারী যাতে গ্রেপ্তার না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলেছেন তিনি। সে সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা সহ অন্যরা উপস্থিত ছিলেন। আমরা স্পষ্ট বলতে চাই, সন্ত্রাসী, চিহ্নিত সন্ত্রাসী যে হোক, সে যদি সিটি কর্পোরেশনের কোনো পরিচ্ছন্ন কর্মকর্তাও যদি চিহ্নিত হয়ে থাকে তাকে প্রশাসন গ্রেপ্তার করবে। এই ব্যাপারে সিটি কর্পোরেশন কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। এখানে আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার আছে, নির্বাহী কর্মকর্তা, পরিচ্ছন্ন কর্মকর্তা প্রধান রয়েছে। আমরা দায়িত্বপূর্ণ জায়গা থেকে এটা স্পষ্ট করছি, বাট নিরহ কোনো সিটি কর্পোরেশনের কর্মকর্তা যাতে গ্রেপ্তার না হয়। সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে জানাচ্ছি। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। যৌন হয়রানি মুক্ত পরিবেশ নিশ্চিত করতে কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন প্রণয়ন, ILO সনদ 190 অনুস্বাক্ষর সহ 7 দফা দাবি জানিয়েছে জেন্ডার প্ল্যাটফর্ম বাংলাদেশ। রাজধানীর এক গোলটেবিল বৈঠকে এই দাবিগুলো উত্থাপন করেছে 14টি NGO ও শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত এই প্ল্যাটফর্ম। প্রধান অতিথি ছিলেন শ্রম সচিব HM শফিকুজ্জামান। নারীর প্রতি সহিংসতা ও যৌন হয়রানি বন্ধে কর্মক্ষেত্রের জন্য বিশেষ আইন প্রয়োজন বলে উল্লেখ করে এ সময় তিনি বলেন, 7,35,00,000 শ্রমিকের মর্যাদা দিতে না পারলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে না। শ্রম আইনের সংশোধন করার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। এ সময় শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতানউদ্দিন আহমেদ সহ বিভিন্ন NGO প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ, তদন্ত চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে আন্তর্জাতিক মিডিয়া তথ্য সঠিক নয় বললেন পররাষ্ট্র উপদেষ্টা। বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক। দোসরা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। 27 লাখ নাগরিক নিবন্ধিত না হয় বাড়ি বাড়ি গিয়ে হবে ভোটার তথ্য সংগ্রহ। ক্ষমতায় যেতে জনগণের আস্থা অর্জনে তারেক রহমানের তাগিদ। মামলা নিষ্পত্তি শেষে তারেক দ্রুত দেশে ফিরবেন বলে বিএনপি নেতাদের আশা। 15 আগস্ট জাতীয় শোক দিবসে ছুটি ঘোষণা করে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত। জয় বাংলা জাতীয় স্লোগানের রায় বাতিলের আবেদন। এবং ওডিআই সিরিজে প্রথম হোয়াইট ওয়াশ করার সাফল্য পেল বাংলাদেশ নারী দল। তৃতীয় ওয়ানডে ম্যাচে আয়ারল্যান্ডকে 7 উইকেটে হারালো টিম টাইগার্স।
প্রিয় দর্শক, এছাড়াও চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকবার জন্য সকলকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি।